ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে। খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে নেওয়া হবে বিদেশে। হাসপাতালে ভিড় না করার আহ্বান। উপদেষ্টা পরিষদ সহ দেশব্যাপী দোয়া। রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে এখন এলডিসি গ্র্যাজুয়েশনের পক্ষে নন ব্যবসায়ীরা। সরকারকে আরও কিছুটা সময় নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। চট্টগ্রাম বন্দরে 10 মাসে কন্টেইনার কার্গো হ্যান্ডলিংয়ে রেকর্ড। বহিনোঙরে থাকতে হচ্ছে না অপেক্ষায়। অটোমেশন সহ দক্ষতা বাড়ার সাফল্য। কুষ্টিয়ার সময় বাড়িয়েও শেষ হয়নি জিকে ক্যানেল সেতু নির্মাণ। ঠিকাদারের গাফিলতিতে অগ্রগতি মাত্র 50%। সওজের বিরুদ্ধে অভিযোগ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। গত 3 দিন থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, মেডিকেল বোর্ড বিদেশি ডাক্তারদের পরামর্শে চিকিৎসা সেবা দিচ্ছেন। সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়াকে এখনই লন্ডনে নেওয়ার মতো পরিস্থিতি নেই, তবে প্রয়োজন হলে যেন পাঠানো যায় সেজন্য প্রস্তুতি রাখা আছে। এদিকে প্রিয় নেত্রীর খোঁজ খবর নিতে দিনভর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। তবে হাসপাতালের চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়েছে দলটি। হোসেন জাহিদের প্রতিবেদন। সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। একাধিক বিদেশি চিকিৎসক পরামর্শ দিচ্ছেন বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডকে। কর্মকর্তা এবং নার্স শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন সেই বিষয়গুলো তুলে ধরেন। জানান, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বেগম জিয়াকে বিদেশে নেওয়া হবে। দেশবাসীকে আশ্বস্ত করে ডক্টর জাহিদ আরও জানান, গত 3 দিন ধরে বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। সারা পৃথিবীতে সবচেয়ে ভালো যে চিকিৎসা ব্যবস্থা করা প্রয়োজন সেটি ওনার জন্য এখানে করার আয়োজন করা হয়েছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব যখনই শারীরিকভাবে চিকিৎসকরা বিশেষ করে মেডিকেল বোর্ড এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই মেডিকেল বোর্ড এই ওনাকে দেশের বাইরে নিয়ে যাওয়া ব্যাপারে কোনো ধরনের পরামর্শ দিবেন আপনাদের মাধ্যমে, আমরা তখন সবাইকে আমরা জানাবো। আর এই মুহূর্তে ওনাকে যদি এইটুকুই বলতে পারি, ওনার অবস্থা গত 3 দিন 27, 28, আজকে 29 তারিখ আলহামদুলিল্লাহ ওনার অবস্থা একই পর্যায়ে আছে এবং এটাকে আমরা ডাক্তারি ভাষায় যদি বলি অর্থাৎ শি ইজ মেনটেইনিং দি ট্রিটমেন্ট, অর্থাৎ চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছে এই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন। এর আগে সন্ধ্যায় গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানান, সুচিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নেওয়া দরকার। বর্তমান শারীরিক অবস্থা সন্তোষজনক না হলেও বিদেশ নিতে যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা। তবে বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, আপনার ভিসা, অন্যান্য দেশের সঙ্গে যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। এদিকে হাসপাতালে নেতাকর্মীদের ভিড় চিকিৎসার পরিবেশকে ব্যাহত করছে জানিয়ে নিজ নিজ অবস্থান থেকে দোয়ার অনুরোধ করেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে ভালোবাসা, তাদের যে প্রাণ ভরা দোয়া, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন, তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন নেতাকর্মী শুভাকাঙ্ক্ষীরা। মাইকে বারবার তাদের সরে যেতে বলা হলেও উদ্বিগ্ন নেতাকর্মীরা জানতে চান কেমন আছে তাদের নেত্রী। শনিবার দিনভর এনসিপি, নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে আসেন এভারকেয়ার হাসপাতালে। হোসেন জাহিদ,
এখন ঢাকা। বাংলাদেশের গণতন্ত্রের বা সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়ার নামটি সবার আগে আসবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, বাংলাদেশ এখন রূপান্তরের যে সময় পার করছে, এ সময় দেশের মানুষ খালেদা জিয়াকে নিয়ে কোনো খারাপ সংবাদের জন্য প্রস্তুত নয়। শনিবার দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া নামটা সবার আগে আসবে এবং বাংলাদেশ একটি এখন গণতান্ত্রিক রূপান্তরের যে সময় পার করছে, এই সময়ে আসলে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে কোনো ধরনের খারাপ সংবাদের জন্য প্রস্তুত না এবং আমরা প্রত্যাশা করি যে তিনি দ্রুতই সুস্থ হবেন এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া সেটাও তিনি দেখে যাবেন। এদিকে শনিবার সরকারি ছুটির দিনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয় বলে জানায় প্রেস উইং। এই সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে। এখন থেকে বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। এছাড়াও পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া সভায় উত্থাপিত হয়। অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ সময় সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময় বন্দী থাকা অবশিষ্ট 24 জনকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। তিনি জানান, 3 দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কি বলছেন চিকিৎসকরা, বিস্তারিত জানাবেন। যদিও আরেকটি দিন পেরিয়ে ভোর হলো, কিন্তু গতকাল রাতে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং যিনি একই সাথে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি গণমাধ্যমে রাতে একটি ব্রিফ করেন এবং সেখানে তিনি জানান যে গত 27 তারিখ থেকে যেটি হয়েছে, তিনি তার যে শারীরিক অবস্থা তিনি একই ধরনের আছে, কিন্তু আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন যে বেগম খালেদা জিয়া যেই চিকিৎসা নিচ্ছেন সেটি তিনি গ্রহণ করতে পারছেন, অর্থাৎ ডাক্তাররা তাকে যেই চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন এবং দেশি বিদেশি যে চিকিৎসক রয়েছে, অর্থাৎ বেগম খালেদা জিয়া জন হপকিন্স ইউনিভার্সিটি বা জন হপকিন্স বা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি যেই চিকিৎসা নিচ্ছিলেন সেখানে ডাক্তাররা তাকে এখানে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে তিনি কিন্তু এই চলতি বছরেই লন্ডন ক্লিনিকে গিয়েছিলেন, অর্থাৎ উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। সেখানে লন্ডন ক্লিনিকের যেই ডাক্তাররা যেই ডাক্তারদের তত্ত্বাবধানে তিনি ছিলেন তাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার জন্য দল থেকে সামগ্রিকভাবে তো দোয়া চাওয়া হয়েছে। এর আগে গতকালকেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে অবস্থা সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন। এবং শুধু যে এই লন্ডন ক্লিনিক কিংবা হপকিন্স ইউনিভার্সিটির মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় যে যারা চিকিৎসক আছেন তাদের তত্ত্বাবধানে তাদের পরামর্শ এখানে ডাক্তাররা নিচ্ছেন সেটি নয়, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এর আগে কিন্তু একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পাশাপাশি চীন, আমেরিকা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা বিভিন্ন বিষয় বিশেষজ্ঞ আছেন, যেহেতু বেগম খালেদা জিয়া এখন যে সমস্যাটি তার সবচেয়ে বেশি বা আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে, তিনি ফুসফুসের সংক্রমণ এবং হৃদযন্ত্রের সংক্রমণের যে বিষয়টি আলোচনা এসেছে বা গণমাধ্যমে এসেছে বা তার ব্যক্তিগত চিকিৎসক থেকে তার যে মেডিকেল বোর্ড সেটি বলেছেন, সেই বিষয়ে কথা বলছেন। এবং এছাড়াও কিন্তু বিএনপির চেয়ারপারসনের ছেলে তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান, তিনিও তারও এখানে বলছেন যে তাদেরও পরামর্শ নেওয়া হচ্ছে
সামগ্রিকভাবে এখন পর্যন্ত যেটি জানা যাচ্ছে যে গতকাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার যেটি বলছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ বেগম খালেদা জিয়ারকে চিকিৎসকরা যে ধরনের চিকিৎসা দিচ্ছেন সেটি তিনি গ্রহণ করতে পারছেন এবং তার শারীরিক অবস্থা যদি আরেকটু উন্নতি হয় তাহলে তাকে পুনরায় আবার লন্ডনে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে তার পরিবার এবং বিশেষ করে দলের পক্ষ থেকে। এই ছিল এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। এলডিসি থেকে উত্তরণের সব শর্ত বাংলাদেশ পূরণ করায় 2018 সালে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির সুপারিশ অর্জন করে। তবে ব্যবসায়ী নেতাদের মতে তথ্য উপাত্ত নির্ধারণে ব্যবহৃত পদ্ধতি ছিল ত্রুটিপূর্ণ। তাদের আশঙ্কা এই মুহূর্তে এলডিসি থেকে বেরিয়ে গেলে রপ্তানি বাণিজ্য বড় ধরনের সংকটে পড়বে দেশ। অন্যদিকে সাম্প্রতিক অভ্যুত্থান পরবর্তী প্রভাব এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে বিবেচনায় রেখে উত্তরণের সময় আরও কিছুটা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মোহাম্মদ জসিমের ক্যামেরায় মেহরাব সুমনের প্রতিবেদন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে টেকসই উত্তরণের পথে বাংলাদেশ। তবে সময় যত ঘনিয়ে আসছে দেশে এলডিসি উত্তরণ নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। সম্প্রতি ব্যবসায়ীরা সরকারের কাছে এই সময়সীমা পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আর্থিক খাতের দীর্ঘস্থায়ী দুর্বলতা, বৈদেশিক মুদ্রার চাপ থাকা সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতাও এখন নতুন চ্যালেঞ্জ। স্বাধীনতার পর সীমিত সম্পদ, দুর্বল অবকাঠামো, দারিদ্র্য এবং প্রাতিষ্ঠানিক ঘাটতির কারণে 1975 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ এলডিসিতে অন্তর্ভুক্ত হয়। গত 5 দশকে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বেড়েছে মাথাপিছু আয়, মানব উন্নয়ন সূচকে এনেছে উন্নতি, দারিদ্র্যের হার কমেছে এবং রপ্তানি খাতে এসেছে বৈচিত্র্য। এলডিসি থেকে উত্তরণের জন্য জাতিসংঘের মানদণ্ডে মাথাপিছু আয় 1230 মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের মাথাপিছু আয় 1424 মার্কিন ডলার, মানব সম্পদ উন্নয়ন সূচকে 66 পয়েন্টের বিপরীতে বাংলাদেশের 73.2 এবং কমেছে ঝুঁকি ও দুর্বলতার সূচকও। তাই শর্তগুলো অর্জনের ভিত্তিতে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি বাংলাদেশকে 2026 সালের 24 নভেম্বর এলডিসি থেকে উত্তরণের সময়সীমা নির্ধারণ করেছিল। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় 2820 মার্কিন ডলার, মানব সম্পদ সূচকেও বেড়েছে এই হার। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীতর জন্য যে শর্তগুলো পূরণ করতে হতো বাংলাদেশের, তার প্রতিটি পূরণ করেছে বাংলাদেশ। তবে ত্রুটিপূর্ণ তথ্য ও উপাত্তগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেখায় এই গার্মেন্ট শিল্প সহ প্রতিটি মাঝারি ও ক্ষুদ্র শিল্প হুমকির মধ্যে রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সম্প্রতি বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্য কমানোর ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে বাংলাদেশ। দেশে 4 বছর ধরে দারিদ্র্যের হার বেড়েছে। সংস্থাটির অনুমিত হিসাব মতে 2025 সালে দারিদ্র্যের হার হতে পারে 21% কিছু বেশি। দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 3,60 লাখ। এই অবস্থায় এলডিসি থেকে বেরিয়ে গেলে হুমকির মধ্যে পড়বে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান, নষ্ট হবে চাকরির বাজার, এমন শঙ্কা ব্যবসায়ী নেতাদের। এই সংশ্লিষ্ট ফ্যাক্টরি বন্ধ হবে, দেশের অর্থনীতিতে একটা প্রভাব পড়বে এবং তার সাথে সাথে আমার প্রান্তিক জনগণ যেটা দিয়ে আমাদের জীবিকা নির্বাহ করে তারা কিন্তু বেকার হয়ে যাবে। ঔষধ শিল্পে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খাবে। অর্থাৎ যে প্যারাসিটামলের দাম হলো এখন আমরা 1 টাকা বা 2 টাকা কিনি, সেটার দাম হয়ে যাবে 27 থেকে 28 টাকা। এলডিসি থেকে বেরিয়ে গেলে প্রতিটি রপ্তানিযোগ্য শিল্প বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ফার্মাসিউটিক্যালসে আমরা মেধাস্বত্ব আইনের ক্ষেত্রে বেশ কিছু আমাদের নমনীয়তা আছে, সেগুলো চলে যাবে। আমাদের মান্যতার ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে প্রয়োগ আছে সেগুলো আরও শক্তিশালী হবে।
সাবসিডি ইত্যাদি এখন আমরা যেভাবে দিতে পারছি সেভাবে দিতে পারবো না। তিনি বলেন, এলডিসি থেকে বের হওয়ার সময় বাড়ানো গেলে কার্যকর ব্যবস্থা নিতে পারবেন শিল্প মালিকেরা। ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য ইউকে তারা যে 3 বছর যেটা বাড়তি দিবেন বলেছেন, তার সাথে যদি আরও 3 বছর যোগ হয় তাহলে আমাদের প্রস্তুতিটা আমরা ভালোভাবে করতে পারবো, যাতে করে আমাদের শূন্য শুল্ক চলে গেলেও উদ্যোক্তারা তাদের ব্যয়টা কমাতে পারেন, উৎপাদনশীলতা বৃদ্ধির ব্যাপারে। মেহরাব সুমন, এখন, ঢাকা। নানা চ্যালেঞ্জ থাকলেও চট্টগ্রাম বন্দর দিয়ে বেড়েছে পণ্য আমদানি। আগের তুলনায় জাহাজ বেশি আসলেও বহির্নোঙরের অপেক্ষায় থাকতে হচ্ছে না। ফলে 10 মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং করছে বন্দর। বছর শেষে আগের রেকর্ড ভেঙে নতুন মাইল ফলক গড়ার অপেক্ষায় বন্দর। ইয়ার্ড ব্যবস্থাপনার উন্নয়ন, অটোমেশন সহ সামগ্রিকভাবে বন্দরের দক্ষতা বাড়ায় এই অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছে কর্তৃপক্ষ। বিস্তারিত হাজেরা শিউলির প্রতিবেদনে। ডলারের উচ্চমূল্য, নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তার আশঙ্কায় সতর্ক আমদানিকারকরা। বাজারের চাহিদা, লাভ ক্ষতি ও পরিস্থিতি বিবেচনায় নিয়েই আমদানির জন্য এলসি খুলছেন তারা। এরপরেও চট্টগ্রাম বন্দর ও কাস্টমস হাউজের পরিসংখ্যান বলছে পণ্য আমদানি বেড়েছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 3,33,51,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যার মূল্য প্রায় 1,81,000 কোটি টাকা। গেল বছরের একই সময়ের তুলনায় পণ্যের হিসেবে 56 লাখ মেট্রিক টন ও টাকার অঙ্কে 19,122 কোটি টাকার বেশি পণ্য আমদানি হয়েছে। আমদানি বাড়ায় বেড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব আয়ও। অক্টোবর পর্যন্ত সংস্থাটি রাজস্ব আহরণ করেছে 26,102 কোটি টাকা। লক্ষ্যমাত্রা পূরণ না হলেও গত বছরের চেয়ে আয় বেড়েছে প্রায় 9.5%। পণ্য আমদানির পরিমাণ গত বছরের তুলনায়, একই সময়ের তুলনায় অক্টোবর পর্যন্ত আমদানির পরিমাণ বেড়েছে। এটি প্রায় 23.18% প্রবৃদ্ধি হয়েছে পণ্য আমদানির পরিমাণের বিবেচনায়। এদিকে রাজস্ব কর্মকর্তাদের কলম বিরতি, পরিবহন ধর্মঘট সহ নানা কর্মসূচিতে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলেও পরিস্থিতি ভালোভাবেই সামাল দেয় বন্দর কর্তৃপক্ষ। অক্টোবর পর্যন্ত 10 মাসেই রেকর্ড প্রায় 28,50,000 টিএস কন্টেইনার ও 11,50,00,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করেছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর। গেল বছরের চেয়ে এই সময়ে কার্গো হ্যান্ডলিং বেড়েছে 12.5%, আর জাহাজ বেশি এসেছে 351টি। তাই বছর শেষে নতুন রেকর্ডের মাইলফলক ছোঁয়ার প্রত্যাশা কর্তৃপক্ষের। এই বছরে আমরা আশা করছি ডিসেম্বরের প্রথম নাগাদই আমরা গত অর্থ বছরে যে আমরা ক্যাপাসিটি দেখেছিলাম প্রথম 6 মাসে, সেটাকে আমরা সামর্থ্যকে আমরা ক্রস করতে পারবো এবং পুরো ক্যালেন্ডার ইয়ারে আমরা আশা করছি নতুন একটা মাইলফলক স্পর্শ করতে পারবো। সবচেয়ে বড় অর্জন, কয়েক মাস আগেও একটি জাহাজকে বহির্নোঙরে 3 থেকে 10 দিন পর্যন্ত অপেক্ষা করতে হলেও বর্তমানে অধিকাংশ জাহাজ একদিনেই বন্দরের জেটিতে ভিড়তে পারছে। এতে কমেছে জাহাজের গড় অবস্থানকাল ও সময়, যাতে কমেছে শিপিং কোম্পানিগুলোর পরিচালন ব্যয় ও ক্ষতি, যার পুরো সুফল পাচ্ছে দেশের অর্থনীতি। চট্টগ্রাম বন্দরের ওয়েটিং টাইমটা এখন 0। আমরা খুব প্রাউডলি বলবো এটা কারণে যে আমরা চেষ্টা করেছি কন্টিনিউয়াস ব্যবসা বান্ধব করার জন্য এবং জনবান্ধব করার জন্য। নভেম্বর মাসের আজকে পর্যন্ত 19 দিন আউটার অ্যাঙ্করে যে কোনো কন্টেনার জাহাজকে ওয়েটিংয়ে থাকতে হয়নি। প্রফেশনাল ভালো অপারেটর যদি আসে, সেটা দেশি হোক বিদেশি হোক, আমরা মনে করি আমাদের দেশের স্বার্থে পোর্টকে যদি আমরা ডেভেলপ করতে চাই, পোর্টকে যদি আমরা আরও কার্যকর করতে চাই, তাহলে আমাদের মডার্ন ইকুইপমেন্ট লাগবে, মডার্ন টেকনিশিয়ান লাগবে, মডার্ন এক্সপার্ট লাগবে। 2024 সালে চট্টগ্রাম বন্দর রেকর্ড 32,75,000 টিএস কন্টেনার হ্যান্ডলিং করলেও কন্টেনার পরিবহনের বৈশ্বিক তালিকায় এক ধাপ পিছিয়ে যায়। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। কুষ্টিয়ার মিরপুর দৌলতপুর সড়কের জিকে ক্যানেলের উপর নির্মিত হচ্ছে 18 কোটি টাকার জনগুরুত্বপূর্ণ সেতু, কিন্তু মেয়াদ বাড়িয়েও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। অগ্রগতি মাত্র 50%। প্রশ্ন উঠছে, এই বিলম্ব কি শুধুই প্রযুক্তিগত, নাকি দায় রয়েছে গাফিলতি ও দুর্বল তদারকিরও? কুষ্টিয়া থেকে মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল আলিম।
কুষ্টিয়া জেলা সদরের সঙ্গে মিরপুর, দৌলতপুর ও ভেড়ামারা উপজেলার যোগাযোগের অন্যতম মাধ্যম এই সেতু। 2023 সালের খালের উপর নির্মিত পুরনো সেতু ভেঙে নতুন করে নির্মাণের প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। নির্মাণ শেষ হওয়ার কথা চলতি বছর মে মাসে, তবে এখনও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে খাল পার হচ্ছে স্থানীয়রা। চরম দুর্ভোগে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ। বৃষ্টি হয়েছে দীর্ঘদিন যাবত ধীর গতি হিসাবে পড়ে আছে, সেটারও উত্তরণের কোনো উপায় আসলে কতদিনের শেষ হবে আমরা নিজেরাও জানি না। ব্রিজের পাশে কিন্তু দুটা বাঁশের সরু সেতু আছে, তার অবস্থা কিন্তু অনেক ভয়াবহ। খুবই দ্রুত এই ব্রিজটা কার্যকর করা হোক, যেহেতু আমরা ভেড়ামারা দৌলতপুর এই ব্রিজ দিয়ে যাতায়াত করি। থানা ওই পার যাতে হলে বহুত দূর ঘুরে যাওয়া লাগে আমারে, আমরা তো বিশাল অসুবিধায় আছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতি, প্রকল্প তদারকিতে দায়সারা মনোভাব এবং প্রশাসনের নীরবতায় ব্রিজ নির্মাণের ধীরগতির প্রধান কারণ বলছে স্থানীয়রা। কার পিছনে কে এর পিছনে আছে এবং রোড অ্যান্ড হাইওয়ে কেন এটাকে তাকিয়ে দেখছে না, এটাও একটা বড় ব্যাপার। একদিন মিস্ত্রি কাজ করে এক সপ্তাহ নাই, অথবা 2 দিন কাজ করে একদিন আর নাই। থেকে 3 বছর আগে কাজ শুরু হওয়ার পরও এটা হচ্ছে কেন হচ্ছে না, এটা আসলে আমাদের বোধগম্য নয়। আমরা সাধারণ জনগণ যারা আছে তারা চাইবো খুব দ্রুত এই ব্রিজটার কাজ সম্পূর্ণ হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, পুরনো সেতু ভাঙা ও বিদ্যুতের খুঁটি সরাতে জটিলতা তৈরি হওয়ায় নির্মাণ কাজে দেরি হচ্ছে। জমি সংক্রান্ত বিষয়ের জন্য 7 মাস কাজ পিছিয়ে যায়। তার পরবর্তীতে এখানে ইলেকট্রিক পোল ছিল, পুরাতন ব্রিজের যে বেজ আছে ওই বেজগুলো সম্প্রসারণ করার জন্য আমাদের অনেক সময় টাইম লেগে যায়। অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা না নিয়ে প্রকল্পের সময়সীমা আরও 1 বছর বাড়িয়ে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। কারিগরি কারণে পিসি গার্ডার নির্মাণটা একটু সময় সাপেক্ষ বিষয়, তবে আমরা চেষ্টা করছি যে যতটা দ্রুত সম্ভব ঠিকাদারকে তাগাদা প্রদান করে যত দ্রুত সম্ভব কাজটি সম্পন্ন করা, এবং প্রকল্পটি আগামী জুন 2026 সাল পর্যন্ত প্রকল্পটি অনুমোদিত মেয়াদ রয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সরাসরি তদারকিতে অতি প্রয়োজনীয় এই সেতুটি নির্মাণ কাজ দ্রুত শেষ করবে ঠিকাদারি প্রতিষ্ঠান, এমনই প্রত্যাশা স্থানীয়দের। এখন কুষ্টিয়া। যশোরের চৌগাছায় রোগী দেখতে যাওয়ার পথে বাস চাপায় মোটরসাইকেল আরোহী 2 যুবক নিহত হয়েছেন। শনিবার রাত 8টার দিকে উপজেলার জগহাটি জোড়াপোল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার হালিশা গ্রামের ইব্রাহিম ও সেলিম। পুলিশ জানায়, মোটরসাইকেল রোগী দেখতে যাওয়ার পথে জোড়াপোল ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। এ সময় চালক বাস ফেলে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ। নওগাঁর হাট বাজারে আমন ধানের সরবরাহ বেড়েছে, ফলে সপ্তাহ ব্যবধানে মনে ধানের দাম কমেছে 70 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরী হাট থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, ধানের দাম কমার কারণ কি বলছেন কৃষকরা, জানাবেন। জ্যোতিকা, ইতিমধ্যে আমন ধান হাট বাজারগুলোতে বিক্রি শুরু হয়েছে, তবে সরবরাহ বেড়ে আসার কারণে দাম কিছুটা কমেছে। অর্থাৎ বলা যায় যে গত 1 সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মনে হয় 70 টাকা পর্যন্ত, তবে গত 2 সপ্তাহের ব্যবধানে প্রায় 100 টাকা পর্যন্ত কমেছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার চকগৌরী হাটে, আর এই হাটটি ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হয়েছে। বর্তমানে এই হাটে ধান বিক্রি হয়েছে, ব্রি ধান 75 বিক্রি হচ্ছে 1050 থেকে 70 টাকা মন। সুবর্ণ স্বর্ণা 5 ধান বিক্রি হচ্ছে 1130 থেকে 50 টাকা মন, এবং ব্রি 49 ধান বিক্রি হচ্ছে 1200 থেকে 1250 টাকা মন। অর্থাৎ এগুলো হচ্ছে আমন জাতের নতুন ধান বিক্রি হচ্ছে। তবে পুরনো যেসব বড় মৌসুমের ধান রয়েছে সেগুলোর দাম বেশি এবং আগের দামে বিক্রি হচ্ছে। বলা যায় যে পুরনো যেসব জিরাশাইল কাটারি ধান রয়েছে সেগুলো 1600 থেকে 1650 টাকা এবং সুবর্ণলতা 1400 থেকে 1450 টাকা মন বিক্রি হচ্ছে। তবে আমন মৌসুমে যেসব ধান বিক্রি হচ্ছে দাম কিছুটা কমে আসার কারণে কৃষকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন যে চলতি মৌসুমে প্রতি বিঘাতে তাদের খরচ পড়েছে প্রায় 15,000 টাকার মতো, সেখানে ফলন হচ্ছে বিঘা প্রতি 15 থেকে 17 বা 18 মণ পর্যন্ত তারা ফলন পাচ্ছে বলে জানিয়েছেন। যেহেতু খরচ তুলনামূলক বেশি, সেক্ষেত্রে আসলে ফলন কমে আসার কারণে তারা লাভবান হতে পারছেন না বলে জানিয়েছেন। তবে ধানের মন যদি তারা 1400 টাকা মন বিক্রি করতে পারতেন তাহলে তাদের জন্য সুবিধা
ব্যাহত বলে জানিয়েছেন। কৃষকরা বলছেন যে যখন ধানের সরবরাহ হাটে বেশি হয় তখনই দাম কমিয়ে দেন ব্যবসায়ী। এটি তাদের একটি সিন্ডিকেট বলে মনে করছেন কৃষকরা। আর যখন ধান সরবরাহ কিছুটা কমে আসে তখন দাম কিছুটা বাড়তে থাকে বলে কৃষকরা মনে করছেন। আর এটি প্রকৃতপক্ষে তারা বলছেন যে এটি ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম কমায় এবং বাড়ায়। যেহেতু এখন আমন মৌসুম চলছে এবং বিভিন্ন ধরনের হাস্কিং যে মিলগুলো রয়েছে সেগুলো চলমান শুরু হবে এবং আগামীতে দাম কিছুটা বাড়বে বলে জানিয়েছেন। তবে সরকার যে আমন ধান সংগ্রহ 34 টাকা কেজি হিসেবে নির্ধারণ করেছে, অর্থাৎ 1360 টাকা মন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মন প্রতি প্রায় 150-200 টাকা মন এই খোলা বাজারে বিক্রি হচ্ছে। আর ব্যবসায়ীরা বলছেন যে হাটে যে পরিমাণ ধানের সরবরাহ হয়েছে টাকার অঙ্কে বলা যায় যে প্রায় 30 লাখ টাকার মতো এই ধানের সরবরাহ হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ধানের দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ থেকে ধানের বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী। চলতি বছর সুনামগঞ্জে বন্যা না হওয়ায় নির্বিঘ্নে আমন ধানের চাষাবাদ করেছেন কৃষকরা। তবে ধান রোপণের সময় মাঠ পর্যায়ে কৃষি অফিসের সহযোগিতা না পাওয়ায় আশানুরূপ ফসল উৎপাদন করতে পারেনি বলে অভিযোগ কৃষকদের। তবে কৃষি বিভাগের দাবি, কৃষকদের সহায়তা দিতে মাঠ পর্যায়ে কাজ করছেন তারা। লিপসান আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জে বড় মৌসুমের পর আমন ধান রোপণ করে প্রান্তিক পর্যায়ের অর্থনীতির চাকা সচল রাখেন হাওর অঞ্চলের কৃষকরা। কিন্তু কৃষকেরা যে পরিমাণ শ্রম দেন, নানা কারণে সেই পরিমাণ ধান তারা উৎপাদন করতে পারছেন না। সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকার কৃষক কামাল হোসেন গত বছর আমন আবাদ করতে গিয়ে লক্ষাধিক টাকা খরচ হলেও সেই পরিমাণ ফসল তিনি উৎপাদন করতে পারেননি। কারণ হিসেবে কৃষি বিভাগের পর্যাপ্ত তদারকির অভাবকে দায়ী করলেন তিনি। বীজ পাইছি না, সার পাইছি না, এর মাঝে কোনো তদারকি নাই, বিষ দেওয়ার মতো বিষও পাইছি না, বাজার লাস্টে আমার লস হয়েছে। বা সার দিত অবশ্যই ধান জমিন ফসল হইতো বা আমরা কষ্ট সফল হইতো। শুধু এমন গল্প কামাল হোসেনের নয়, জেলা জুড়েই কৃষকেরা জলবায়ুর সাথে যুদ্ধ করে হাওরে ফসল উৎপাদন করতে গিয়ে নানা ধরনের বাধা বিপত্তির মুখে পড়ছেন। অফিসার না আসা পর্যন্ত আমরা কি পারেন, অনেক আমরা ফলমালা দিতে হবে, ফলমালা ছাড়া তো আর কোনো কিছু হইবে না। আমরা ফলমালা না জানি, আমরা যতটুকু পারি অতটুকুই আমরা করতেছি। অফিসার কেউ আয় না, দান দেখে না, আমরা কিনেন না ফালাই, কেউ আয় দেখে উঠে না, চিন্তা করতাম আপনারা। তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করলেন কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে ধানের উৎপাদন বাড়াতে কৃষি অফিসাররা কাজ করছে বলেও জানায় কৃষি বিভাগ। বিভিন্ন জায়গায় কৃষকদেরকে অন্যান্য লাভজনক ফসল আবাদের জন্য, বিশেষ করে সবজি, আগাম শীতকালীন সবজি, তারপরে অন্যান্য ফসল, সরিষা, মাসকালাই, যে সমস্ত ফসল চাষ করে কৃষকরা খুব লাভবান হবে সে সমস্ত বিষয়ে আমরা মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষকরা আমাদের কথা মতো কাজ করে যাচ্ছে। আমরা আশা করি যে সুনামগঞ্জের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য থেকে লাভবান হতে পারবে। ৮৩,৩৮০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জন হয়েছে প্রায় ৮৩,৪৯৫ হেক্টর। এখন সুনামগঞ্জ। উদ্বোধনের 4 বছর পরও বরগুনায় প্রায় 6 কোটি টাকায় নির্মিত দুটি উচ্চ জলাধারে ওঠেনি পানি। 2019-20 অর্থ বছরে বাংলাদেশ সরকার ও এশিয়ায় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নির্মিত হয় 10 লাখ লিটার ধারণ ক্ষমতার এই ওভারহেড ট্যাঙ্ক। এদিকে পানি শোধনাগারে পুকুর দুটি এরই মধ্যে মাছ চাষের জন্য লিজ দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। পৌরবাসী বলছেন, পরিত্যক্ত পানি শোধনাগারকে উৎস ধরে এই জলাধার নির্মাণ ছিল অযৌক্তিক, যা রাষ্ট্রীয় অর্থের অপচয়। বিস্তারিত সুজন আকনের প্রতিবেদনে। বরগুনা শহরের বাগানবাড়ি ও থানাপাড়া রোডে দাঁড়িয়ে দুটি উচ্চ জলাধার। দেখতে সচল মনে হলেও বাস্তবে ট্যাঙ্ক দুটিতে নেই কোনো পানি। উদ্বোধনের 4 বছর হলেও পড়ে আছে প্রায় 6 কোটি টাকায় নির্মিত ট্যাঙ্ক দুটি। 2019-20 অর্থ বছরে বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নির্মিত হয় 10 লাখ লিটার ধারণ ক্ষমতার এই ওভারহেড ট্যাঙ্ক। প্রকল্প চালুর কথা বলে গ্রাহক প্রতি 2500 থেকে 3000 টাকা নিয়ে পৌর এলাকায় স্থাপন করা হয় প্রায় 4000 নতুন পানির মিটার। কিন্তু 4 বছরেও কাজে আসেনি এসব মিটার। নিয়েছে 3,500 টাকা, এই নিয়েছে প্রায় 2003-4 বছর তো হয়ে গেছে,
আছে কিন্তু কোনো কার্যকরী নাই। এই পানির মিটারগুলো আমাদের কোনো কাজেই আসে না, বরং সেটা আমাদের উপরে একটা টাকা নিয়ে আমাদের উপরে দায় বাড়াই দিচ্ছে। কোটি কোটি টাকা খরচা করে পানির ট্যাঙ্কি নির্মাণ করছে, সেই ট্যাঙ্কি আজ পর্যন্ত কার্যকর হয় নাই এবং প্রিপেড মিটারও কার্যকর হয় নাই। অনেকের মিটার, এমনকি আমার মিটারটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী ওভারহেড ট্যাঙ্কে পানি ওঠার কথা ছিল 1998 সালে নির্মিত পুরনো পানি শোধনাগার থেকে, কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই শোধনাগার গ্রাহক সংকটের কারণে 2012 সালেই বন্ধ করে দেয়া হয়। এক যুগ ধরে অচল অবস্থায় পড়ে থাকায় হারিয়ে গেছে এর অনেক যন্ত্রাংশ। এদিকে এই শোধনাগারের 2টি পুকুর মাছ চাষের জন্য লিজ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। আমাদের এত বড় একটা প্রকল্প, সে এখন বেহাল দশায় আছে। এখান থেকে কেউ দেখা গেছে ফিল্টার খুলে নিয়ে যাইতেছে, জালি খুলে নিয়ে যাইতেছে, মোটরগুলা সে মনে হয় শেষ হয়ে গেছে, মোটরগুলো বন্ধ শেষ হয়ে গেছে, কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নাই। এখানে একটা পানির ট্যাঙ্কি আছে, এখানে ময়লা পানি জমা হয়, একসে ডেঙ্গু মশা পানিতে কিছু আশপাশে মানুষে খারাইতে না হয়ে যে কয়েকজনের ডেঙ্গু হয়েছে, খুবই অবস্থা খারাপ। শোধনাগারের 2টি পুকুরের পুরো এলাকা টিনের বেড়া দিয়ে আটকে দিয়েছে লিজদাতা। বর্তমানে ভেতরের চিত্র তৈরি করা হয়েছে দোতলা টিনের ঘর। কর্মচারীরা জানান 5 বছরের জন্য লিজ নেওয়া হয়েছে 2টি পুকুর। কয় বছরের জন্য নিয়েছে? 5 বছরের জন্য নিয়েছিল, তাই 5 বছরে থাকবে না। মানে যে মাছটা ছালাইছে আর বেশিরভাগ মানুষই আর কি ওই ধরে টরে বর্ষি বাইতে আয়, মানে লস হয়ে গেছে বেমালা। খাগদন নদী থেকে পানি এনে প্রথম ধাপের শোধনের জন্য থাকা পুকুর 2টি কিভাবে লিজ দেয়া হলো, এমন প্রশ্ন আগের মেয়রের ওপর দায় চাপালেন পৌর নির্বাহী কর্মকর্তা। আর নতুন নির্মিত ট্যাঙ্ক চালুর প্রশ্ন এড়িয়ে দ্রুত মিটার কার্যকরের কথা জানালেন পৌর নির্বাহী প্রকৌশলী। আগে যখন মেয়র সাহেব ছিল তখন আমি শুনছি যে কাউকে লিজ দিয়েছে, কিন্তু আমাদের কাছে এইরকমের কোনো কাগজপত্র নাই বা কোনো কিছু আমাদের কাছে নাই। আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দীর্ঘদিন যাবৎ চলে না, এটা অনেক ভোগান্তি মানুষের, এবং এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনেকবারই লিখছি যে যাতে করে আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানটা চালু করতে পারি। সঞ্চালন লাইন আছে, সেটা এখনো পুনর্গঠন করা হয় নাই। এটার জন্য ওইটা অসমাপ্ত থাকার কারণে ওই লাইনটাকে মানে ওভারহেড ট্যাঙ্কটা আমরা ব্যবহার করতে পারি নাই। আর যেহেতু সঞ্চালন লাইনের জন্য প্রজেক্টে আমরা করেছি, পানি উন্নয়ন আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে আমাদেরকে প্রকল্প দেওয়া হয়েছে, ওইটা অনুমোদন হলে আমরা এটা পরিচালনা করতে পারব। বর্তমানে ভূগর্ভস্থ পানির পুরনো লাইন দিয়ে চলছে পৌর এলাকায় পানি সরবরাহ। প্রতিদিন দুবেলা করে পানি দেওয়ার কথা থাকলেও সব এলাকায় ঠিকমতো পানি পায় না পৌরবাসী। সুজন আকন, এখন বরগুনা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে ভারতীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ডিটওয়া। এরই মধ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে রোববার তামিলনাড়ুর উত্তর প্রান্তে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। তবে ডিটওয়া সরাসরি চেন্নাইয়ের কাছাকাছি কোনো উপকূলে আঘাত হানবে কিনা তা এখনো বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। ঘূর্ণিঝড় ডিটওয়ার কারণে 1/2 ফ্লাইট বাতিল করেছে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে শ্রীলঙ্কায় ডিটওয়ার প্রভাবে ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসে এখনো পর্যন্ত প্রাণ গেছে 150 মানুষের। জারি আছে জরুরি অবস্থা। এখনো সন্ধান মেলেনি প্রায় 200 জনের। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 5 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্রে সরে যেতে হয়েছে ঘর ছাড়া প্রায় 80,000 লঙ্কানকে। ডিসেম্বরে মিয়ানমারে অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণকে জোরপূর্বক ভোট দানে বাধ্য করতে যাচ্ছে দেশটির জান্তা সরকার। শুক্রবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। পাশাপাশি ইভিএম পদ্ধতিকে প্রভাবিত করতে সামরিক সরকার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ সংস্থাটির। এছাড়া এবারের নির্বাচনে বেশিরভাগ রাজনৈতিক দল অংশ না নেয় এর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে অনেক মানবাধিকার সংগঠন। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে ভয়াবহ মানবিক সংকটের কবলে মিয়ানমার। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের প্রতিবেদনে।
2021 সালে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ও তার রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে হটিয়ে মিয়ানমারের ক্ষমতাভার গ্রহণ করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে গৃহযুদ্ধে বিপর্যস্ত এশিয়ার দেশটি। জাতিসংঘ জানায় 4 বছরেরও বেশি সময় ধরে সংঘাতে দেশটিতে প্রাণহানির সংখ্যা 75,000 ছাড়িয়েছে। এ সময় ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে 30 লাখেরও বেশি মানুষ। মিয়ানমারের অন্তত 21% ভূখণ্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছে দেশটির সামরিক সরকার। অন্যদিকে অন্যান্য জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটির 42% ভূখণ্ড দখল করে রেখেছে। এমন জটিল পরিস্থিতিতে ডিসেম্বরে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। এটিকে সামনে রেখে এরই মধ্যে দেশটির বিরোধী মতের প্রায় 9,000 কারাবন্দীর সাজা কমানো ও মওকুবের সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর খবর, আসন্ন ভোটে জনগণের অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিতে কাজ করছে জান্তা সরকার। কিন্তু বাস্তব চিত্র পুরোপুরি ভিন্ন। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন জানায়, অনুষ্ঠিতব্য নির্বাচনে জনগণকে জোরপূর্বক ভোট প্রদানে বাধ্য করতে যাচ্ছে জান্তা সরকার। পাশাপাশি জান্তা প্রধানের বিরুদ্ধে ইভিএম পদ্ধতিকে নিয়ন্ত্রণ করতে চাওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। We are also investigating claims from displaced persons that they are being ordered by the military to return to their villages to vote. If you do not, we will continue to bomb you. 1948 সালে স্বাধীনতা লাভের পর দেশটির রাজনীতিতে হস্তক্ষেপ করে যাচ্ছে সেনাবাহিনী। এর আগেও বেশ কয়েকবার সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতাভার গ্রহণ করে জান্তা বাহিনী। মিয়ানমারের সংবিধানও বিশেষ সুবিধা দিয়েছে দেশটির সামরিক বিভাগকে। সংবিধান অনুযায়ী দেশটির মোট আসনের 1/4 বরাদ্দ রয়েছে দেশটির সামরিক অফিসারদের জন্য। এটি নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। মিয়ানমারে গণতান্ত্রিক ধারা ফেরানোর লক্ষ্যে জান্তা সরকার নির্বাচন আয়োজনের কথা বললেও রাজনৈতিক দলগুলো ভোট বর্জন করায় এর গ্রহণযোগ্যতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে থাইল্যান্ড সরকার। দেশটি দ্রুত জান্তা সরকারের কাছে অং সান সুচির মুক্তি চেয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। বিপিএল-এ ফিক্সিংয়ে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চান তামিম ইকবাল। তবে প্রমাণ না দেখিয়ে কাউকে যেন অন্যায়ভাবে না ফাঁসানো হয়। এখন টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বিসিবির ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে ভুল সিদ্ধান্তের কারণে এগোয়নি বিপিএল, এমনটাই মত তার। তামিম ইকবালের সাক্ষাৎকার নিয়েছেন নোমান আব্দুল্লাহ। বিপিএলের নতুন আসর মাঠে গড়ানোর আগেই সঙ্গী হচ্ছে পুরনো সব বিতর্ক। আগের আসরগুলোতে ফিক্সিং এর গুঞ্জনে ঘি ঢেলে এবার আসর শুরুর আগেই নিলাম তালিকা থেকে বাদ পড়লেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকতদের মতো চেনা মুখগুলো। তারা যদি দোষী হয়ে থাকে, ওয়েল এন্ড গুড, ভেরি গুড, আমি অ্যাপ্রিশিয়েট করি এই জিনিসটাকে। এ নিয়ে মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফিক্সিং এ জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চাইলেও কাউকে অন্যায়ভাবে না ফাঁসানোর দাবি জানিয়েছেন তিনি। ফিক্সিং এসব জিনিসের সাথে জড়িত তাদের পানিশমেন্ট হোক, আমার চেয়ে বেশি কেউ চায় না, আমি আপনাকে এতটুকু বলতে পারি। এটার জন্য আমি ফুল অ্যাপ্রিশিয়েট করি, অবশ্যই করা উচিত, বাট রাইট ওয়েতে। আপনারা যখন সেকেন্ড লিস্টটা বের করা দরকার কি ছিল? প্রথম লিস্ট থেকেই বের করতেন, রাখতেন না তাদের নাম। এই নাটকটা করার কি দরকার? সেকেন্ডলি, আপনারা যখন একটা ব্যক্তির নাম লিস্ট থেকে সরাচ্ছেন, আপনারা কি তাকে বা মিডিয়াকে বা এই জাতিকে কি জানাচ্ছেন যে তাদের নামে কি অভিযোগ আছে আর কি প্রমাণটা আপনাদের কাছে আছে? কালকে তো যে কোনো ব্যক্তি আমার নামে এসে বলতে পারে। তার মানে না যে আপনি আমার নাম সরাই দিবেন, বিকজ আপনি তো আমাকে প্রুফ করতে হবে। কারণ আমি আপনার সাথে ফাইট না করে আমি লফুলি আপনার সাথে ফাইট করব একটা সময় যায়। বিপিএলটা কেন একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে পারলো না, whereas আমরা দেখছি যে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো অনেক বিকজ অফ ওনার্স ভাই, সিম্পল, বিকজ অফ ওনার্স। ফ্র্যাঞ্চাইজ বিসিবির সবচেয়ে বড় প্রবলেম হলো ফ্র্যাঞ্চাইজ দেয় কারে, ওরা। এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। আজকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মতো যদি 3টা টিম থাকতো, ফরচুন বরিশালের মতো যদি 2টা টিম থাকতো, রংপুর রাইডার্সের মতো যদি 3টা টিম থাকতো, তাহলে কি বিপিএল সাকসেসফুল হইতো না? হইতো। বিপিএল সাকসেসফুল হয় নাই কেন? এদের সাথে যে বিভিন্ন যারা ছিল তাদের কারণে সমালোচনা, তাদের কারণে সবকিছু। তো যখন বিসিবি ফ্র্যাঞ্চাইজ দেয়, এই জিনিসটা তাদেরকে অনেক চিন্তাধারা
করে দিতে হবে। বড় বড় কথা বললে হবে না, যে এখানে এই বোর্ডতে এসে বলছিল যে অমুক কর্পোরেট কই কর্পোরেট, একটারও তো দেখি না। বিপিএলে বিতর্ক এড়াতে প্রয়োজনে বিরতি দিয়ে পূর্ণ প্রস্তুতি নিয়ে আসর আয়োজনের পরামর্শ দেন গেল আসরের চ্যাম্পিয়ন অধিনায়ক। যদি 1 বছর স্কিপ করতে হয়, আপনি 1 বছর স্কিপ করেন। একটা বছর যদি স্কিপ করতে হয়, এটা প্লেয়াররা ক্ষতিগ্রস্ত হবে। আপনি প্লেয়ারদের ওই যে ফাইন্যান্সিয়াল লসটা আপনি অন্যভাবে কভার করে দেন, আপনার ওই ক্ষমতা আছে। নোমান আব্দুল্লাহ, এখন ঢাকা। ফিক্সিং ইস্যুতে রেড ফ্ল্যাগ চিহ্নিত বলে বিপিএল নিলাম থেকে বাদ পড়েছেন অভিযুক্ত ক্রিকেটাররা। নিলামের আগের দিন বিজয় সৈকতের বাদ পড়া নিয়ে এমনটাই জানিয়েছেন বিপিএলের সদস্য সচিব ইফতেখার মিঠু। এদিকে ফ্র্যাঞ্চাইজ মালিকদের সুবিধার জন্য প্রি অকশন করেছে বিসিবি, তবে ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টদের জন্য থাকছে কঠোর নির্দেশনা। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। দরজায় করা নাড়ছে বিপিএল এর 12তম আসরের নিলাম, কিন্তু মাত্র একদিন আগে অনেকটা আকস্মিকভাবেই নিলামের তালিকা থেকে বাদ পড়েন এনামুল হক বিজয়, মোসাদ্দেক সৈকত, আলাউদ্দিন বাবুসহ মোট 9 জন ক্রিকেটার। নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ হবার পর দেশের ক্রিকেট অঙ্গনে সৃষ্টি হয় হুলস্থুল পরিস্থিতির। বাদ পড়ার পর ক্ষিপ্ত হয়ে ওঠেন এনামুল হক বিজয়। আমরা জাতা প্লেয়ার, আমরা কি বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে সার্ভিস করতেছি না? আমাদের কোনো এতটুকু সম্মান নাই? ক্যাটাগরি বি থেকে আপনি সি তে নামাই দিচ্ছেন, এটাই তো একটা অসম্মানের। সেখান থেকে আপনি আবার বিপিএল এর নাম থেকে বাদ দিয়ে দিচ্ছেন, এটা হইতে পারে কোনো কিছু? অবশ্যই আমি দোষী, এখন অলরেডি এটা বোঝা যাচ্ছে। তো আমাকে প্রমাণ দেখান। আর যদি প্রমাণ না দেখাইতে পারেন, তাহলে যে অসম্মানিত করতেছেন এইটার ব্যাখ্যা কে দেবে? অভিযুক্তদের অনেকেই বাদ পড়ার প্রক্রিয়া কিংবা চূড়ান্ত রায় আসার আগেই বিসিবির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের ভাষ্য, রেড ফ্ল্যাগ বলেই তাদেরকে বাদ দেয়া হয়েছে। আনটিল প্রুভেন গিলটি আমরা কাউকে দোষী বলতে পারি না, কিন্তু যেহেতু রেড ফ্ল্যাগ, আপনারা জানেন আমরা জিরো টলারেন্সে যাচ্ছি, সেই জন্যে আমরা আপনারা এইসব রেড ফ্ল্যাগ প্লেয়ার্স আর নট ইনক্লুডেড ইন দি প্লেয়ার্স অকশন। বিপিএল আমরা ক্লিন রাখতে চাই, সেই জন্যেই আমরা এই ডিসিশন অনেক আগেই নেওয়া হয়েছিল, এটা মেটেরিয়ালাইজ করা হয়েছে আজকে। শুধু অভিযুক্ত ক্রিকেটাররাই নয়, ম্যাচ অফিসিয়ালস এবং ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য এবার থাকছে কঠোর নিয়ম নির্দেশনা। বিদেশি ক্রিকেটারদেরও আমরা ইন্টারভিউ ইউনিট থেকে আর যেখান থেকে করে তাদের থেকে আমরা ক্লিয়ারেন্স নিয়েছি, এবং এনি টাইম এনি লোকের ব্যাপারে যদি আমরা কিছু কমপ্লেন পাই, উই আর ভেরি স্ট্রিক্ট দিস ইয়ার। ম্যাসিওর যে থাকবে তারও নাম চেয়েছি। সো আমরা অ্যাসিস্ট্যান্ট কোচ, ব্যাটিং কোচ, লজিস্টিক ম্যানেজার, মিডিয়া ম্যানেজার, সবার নাম চেয়েছি। যাদের আমরা পাবো না তাদের আমরা বলে দিব। আমরা তো আর বলতে পারি না যে তো আমরা বলে দিব যে দিস will not get the accreditation card. ফিক্সিং ইস্যুর এমন তোলপাড়ের মধ্যেই অবশ্য বিসিবিতে সম্পন্ন হয়েছে বিপিএল নিলামের প্রি অকশন, যেখানে সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবারের নিলামে খুব বেশি স্বস্তিতে থাকবেন না মালিক পক্ষ। নিলামে এ ও বি ক্যাটাগরি থেকে কমপক্ষে 2 জন, সি ও ডি ক্যাটাগরি থেকে 6, ই ক্যাটাগরি থেকে 3 ও এফ ক্যাটাগরি থেকে কমপক্ষে 1 জন ক্রিকেটার কিনতে হবে তাদের, যেখানে ভিত্তিমূল্যের বাইরে মাত্র 2,19 লাখ টাকা হাতে থাকবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।